ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাইয়া দেখ। Okay. So, welcome back, everyone. So, I think you already have got an idea that how research should be designed and how what is a publishable research and what is a non-publishable research, and which type of research you can publish and you can and think of, and how to think of innovative ideas. So, I think you have gotten a little bit of idea. So now we'll be thinking about what to publish our innovative idea, whatever idea we generate or whatever research we generate. So the first thing we just come to our mind is the journal, যে আমাদের মাথায় জার্নাল আসে যে আমরা ওকে জার্নালে পাবলিশ করতে হবে, রিসার্চ পেপার জার্নালে পাবলিশ করতে হবে। সো লেটস সি হোয়াট ইজ দ্য জার্নালস। সো জার্নালকে আসলে বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। সো বেসিক্যালি আমরা নর্মালি যেটাকে বলি, নাম্বার ওয়ান দের ইজ বুক চ্যাপ্টার। সো বুক চ্যাপ্টার এর এই ডিসিপ্লিনটা মূলত রিভিউ পেপার নিয়ে ডিল করে। মোস্টলি এরা রিভিউ পেপার পাবলিশ করে এবং এরা রিসার্চ পেপারও পাবলিশ করে, তবে সেই রিসার্চ পেপার গুলো একটা স্পেসিফিক টপিক বা স্পেসিফিক এজেন্ডার উপরে। ফরসে যদি কেউ রুট রিলেটেড কিছু রিসার্চ করতে চায়, যে রুট অ্যান্ড স্ট্রেস, সো লেটস সে স্যালাইনিটি স্ট্রেস অন রুট, সো তাহলে কেউ একটা কোনো একটা জার্নাল কমিউনিটি একটা বুককে রিলিজ করবে, তারা একটা অফার দিবে যে ওকে আমরা রিসেন্টলি যে রুট এবং স্যালাইনিটি নিয়ে যে রিসার্চ গুলো হচ্ছে এইগুলোর একটা কম্পাইলেশন করব, বা অলরেডি যে রিসার্চ গুলো স্যালাইনিটি এবং রুট নিয়ে হয়ে গেছে তার রিভিউ করে সেটার একটা কম্পাইলেশন করব, যাতে জিস্ট একটা ইনফরমেশন একটা বইয়ের আকারে সবার হাতে পৌঁছে দেওয়া যায়, সাইন্টিফিক কমিউনিটির হাতে পৌঁছে দেওয়া যায়। সো এই কারণে তাদের একটা এজেন্ডা থাকে, তাদের স্পেশাল টপিক থাকে এবং এটার একটা স্পেসিফিক টাইম লাইন থাকে, এবং বুক অলওয়েজ আলাদাভাবে অ্যানাউন্স করা হয়। কিছু কিছু হাতে গোনা স্পেসিফিক জার্নালস আছে যারা অলওয়েজ বুক চ্যাপ্টার রিলিজ করে, যেমন অ্যাগ্রোনমিতে একটা জার্নাল আছে, ইউএসএ বেসড, উই কল ইট অ্যাডভান্সেস ইন অ্যাগ্রোনমি। এই জার্নালটা কখনোই কোনো রিসার্চ পেপার পাবলিশ করে না, এরা শুধুমাত্র রিভিউ পেপার পাবলিশ করে এবং প্রতি বছর একটা করে বুক পাবলিশ করে। এই বুকের ভিতরে কয়েকটা ভলিউম থাকে এবং প্রতি ভলিউমে 5 থেকে 7টা করে রিসার্চ থাকে। সো অন অ্যান অ্যাভারেজ তারা প্রতি বছর 200 অ্যারাউন্ড কাছাকাছি ম্যাক্সিমাম 200 রিসার্চ তারা রিভিউ পেপার তারা পাবলিশ করে। সো দিস ইজ গোস টু বুক চ্যাপ্টার। আরেকটা জিনিস যেটা আসে সেটা দ্যাট ইজ আর্টিকেল। So article means every time of article you can think about research, review, letters. So letters, I think you don't know, if you don't know about letters হলো খুবই শর্ট, রিসার্চেরই একটা খুবই শর্ট ফর্ম। এটা একটা পেজ লিমিটেশনস থাকে, অ্যারাউন্ড 2 থেকে 5 পেজ পর্যন্ত, 5 পেজ অবধি হয়। তো লেটার ইজ নট এ ফুল ফ্লেজড রিসার্চ। সো যেমন এক্সাম্পল দেওয়া যেতে পারে এমন যে রিসেন্টলি একটা ইনসেক্ট আউটব্রেক হয়েছিল, যেটার নাম আই থিঙ্ক সাইন্টিফিক নেম ইজ টুটা অ্যাবসোলিউটা, যেটা কাটওয়ার্ম, মেইজ কাটওয়ার্ম, অর এটা অনেকগুলো ক্রপকে ইনফেস্ট করে আফ্রিকা থেকে ইন্ডিয়া থেকে তারপরে বাংলাদেশে আসে। তো প্রথম যখন বাংলাদেশে দেখা যায় তখন যে আইডেন্টিফাই করেছিল ইনসেক্টটা, প্রথম যখন আইডেন্টিফাই করে তাহলে ইনসেক্টটা ধরো, ইনসেক্টটার কিছু পিকচার কালেক্ট করো এবং দেন ইনসেক্ট আইডেন্টিফায়ার কিছু ক্যারেক্টারিস্টিক সাইন্টিফিক প্রসিজিওরস আছে, যে ইনসেক্টের বডি পার্ট চেক করো, তার অ্যাপেন্ডেজেস চেক করো, কোন ক্যাটাগরিতে পড়ে তার ক্লাসিফিকেশন করো, ট্যাক্সোনমিক ক্লাসে ডিভাইড করো এবং ফাইনালি আইডেন্টিফাই করে ফাইনালি পাবলিশ এটা করা, যে বাংলাদেশে সর্বপ্রথম এই অমুক লোকেশনে অমুক ফিল্ডে অমুকের ক্ষেতে অমুক জায়গায় এই অমুক ইনসেক্টটা পাওয়া গেছে। সো দিস ইজ কল্ড ফার্স্ট রিপোর্ট। সো এটা একটা এক্সাম্পল অফ কাইন্ড অফ এ লেটার, এটা নট মোর দেন 4 to 5 পেজ হয় এবং দিস ক্যান অলসো বি পাবলিশেবল। So, but research, it can be 2 page, it can be 20 page, even 200 page even. It is depending on the research. এটার কোনো অ্যাকচুয়াল পেজ লিমিটেশনস নাই, তবে জার্নালরা তাদের নিজেদের স্পেশালি প্রিন্ট বেস জার্নালরা তাদের নিজেদের সুবিধার জন্য একটা পেজ লিমিটেশন দিয়ে দেয়, যে 20 থেকে 30 পেজ বা 30 to 35 পেজের বেশি হওয়া উচিত না। বাট ইভেন ইফ ইটস মোর দেন দ্যাট, দে পাবলিশ ইফ দ্য রিসার্চ ইজ অফ কোয়ালিটি। সো এবং জার্নাল আর্টিকেল অলসো রিভিউ পেপার পাবলিশ করে। সো রিভিউ পেপার ক্যান বি পাবলিশড ইন বোথ অ্যাজ অ্যান আর্টিকেল, সেপারেট আর্টিকেল, অলসো অ্যাজ এ বুক চ্যাপ্টার। বাট বুক চ্যাপ্টারে পাবলিশ করার জন্য এটার একটা ওই রিভিউটা শুড বি অন এ স্পেসিফিক এজেন্ডা। And there is another thing is called conference, এবং কনফারেন্সে মোস্টলি রিসার্চ পেপার পাবলিশ হয়। রিভিউ পেপার আই হ্যাভ নেভার সিন দ্যাট জার্নাল কনফারেন্সে কখনো রিভিউ পেপার পাবলিশ হয়েছে। কনফারেন্সটা মেইনলি বার্নিং ইস্যু নিয়ে হয়। ফর সে এখন
ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল টেম্পারেচার রাইজ, এগুলো খুবই বার্নিং ইস্যু। এবং রিসেন্টলি আমার মনে হয় তোমরা জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ গ্লোবাল ওয়ার্মিং, নেট জিরো ইমিশন, কার্বন ডাইঅক্সাইড রিডাকশন, দিস টাইপ অফ কনফারেন্স এগুলো হতে থাকে। তো প্রতিটা কনফারেন্স একটা বার্নিং ইস্যু নেওয়া হয় এবং এদেরও একটা আলাদা স্পেসিফিক এজেন্ডা থাকে। তো এই কনফারেন্স গুলো লঞ্চ করার পূর্বে কনফারেন্সের অ্যানাউন্সমেন্ট হয় যে আমরা অমুক তারিখে ফোর্সে একটা 6 মাস, অ্যারাউন্ড 6 মাস থেকে 1 বছরের একটা ডেডলাইন দিয়ে এরা একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আগামী বছর অমুক সময়ে অমুক জায়গায় একটা কনফারেন্স হবে অন দিস টপিক ফর সে ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা ইতিমধ্যে রিসার্চ যাদের অলরেডি প্রিপেয়ার্ড আছে এবং যারা রিসার্চের শেষ পর্যায়ে আছে, তারা যেন রিসার্চটা কমপ্লিট করে কনফারেন্সে পাবলিকেশনস এর জন্য সাবমিট করে। সো কনফারেন্স ইজ কাইন্ড অফ এ ডিসার্টেশন প্রেজেন্টেশন আর থিসিস প্রেজেন্টেশনের মতো, যেখানে রিসার্চটাকে প্রেজেন্ট করতে হয় এবং তারা প্রেজেন্ট বলতে এটাকে অন রাইটিং প্রেজেন্ট করতে হয় এবং অলসো প্রেজেন্টেশনের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। দ্যাটস ওয়াই আই এম টকিং ইট অ্যাজ এ থিসিস প্রেজেন্টেশন আর থিসিস ডিফেন্স টাইপ অফ প্রেজেন্টেশন। তো এখানে প্রেজেন্ট করার পরে দেয়ার ইজ এ জুরি বোর্ড, যারা রিসার্চটাকে রিভিউ করে এবং ফাইনালি সিলেক্ট করে যে আদৌ এই ইয়েটাকে রিসার্চটাকে কনফারেন্সে পাবলিশ করা যাবে কি যাবে না। এবং এই কনফারেন্সটা অ্যাকচুয়ালি মূলত একটা জার্নালের সাথে কানেক্টেড থাকে। ফর সে ক্লাইমেট চেঞ্জের রিলেটেড কনফারেন্স, ওরা আগে থেকেই একটা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড জার্নালের সাথে কথা বলে রাখবে যে আমরা একটা কনফারেন্স করতে যাচ্ছি, এই কনফারেন্সে যে কটা রিসার্চ আমরা সিলেক্ট করব, এই সমস্ত রিসার্চ গুলো একটা জার্নালে, ওই জার্নালে পাবলিশ হবে। সাপোজ ফর সে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্লাইমেট চেঞ্জ, ওদের সাথে কথা বললো যে আমরা যে কটা কনফারেন্স করব, আমরা টার্গেট করছি আমরা 20টা বা 25টা পেপার আমরা সিলেক্ট করব, এই 25টা পেপারকে আপনারা আপনাদের জার্নালে আগামী বছর পাবলিশ করবেন। সো there is a dealing, there is a rigid it's a contract, and then এটা ফাইনালি যে একটা জার্নালে পাবলিশ হয়। সো বেসিক্যালি বুক চ্যাপ্টার বলুক, আর্টিকেল বলুক এন্ড কনফারেন্স বলুক, অল কামস টু এ জার্নাল, ইট গোস টু এ ফাইনালি গোস টু এ জার্নাল। তো এখন লেটস সি দ্যাট জার্নাল কই থেকে আসে। তো জার্নাল মূলত হোস্ট করা হয় বিভিন্ন পাবলিশারের মাধ্যমে। আমি এখানে অনেকগুলো পাবলিশারের নাম দিয়েছি লোগো সহ। আই থিঙ্ক many of you are already familiar with this publication, with these publishers. So actually আমরা বলি Elsevier journal. No, Elsevier is not a journal. Then Springer journal. Springer is not the journal. Springer is the publisher. সো আমরা যখন কোনো বই পাবলিশ করতে যাই, তাহলে তখন যদি কেউ কোনো বই লেখে, বই লেখার পরে এটা কোথায় যেতে হয়? একটা পাবলিকেশন এজেন্সির কাছে যেতে হয়। হয়তো বাংলাদেশের ক্ষেত্রে যাবে বাংলা বাজার। বাংলা বাজার যে কোনো একটা দেখা যাচ্ছে যে মেধা পাবলিশার, ইউনিভার্সিটি পাবলিশার, এটা বিভিন্ন পাবলিশারের কাছে যাবে, যে পাবলিশারটা বইটাকে দেখবে এবং বইটাকে জাজ করবে, এবং তারপরে সে যদি মনে করে যে হ্যাঁ আমি এটাকে পাবলিশ করতে চাই, তখন সে বইটাকে পাবলিশ করবে। সো বই ইজ কাইন্ড অফ এ জার্নাল। সো নর্মালি একটা জার্নাল পাবলিশারে হোস্ট করা হয়। এরা সো এলসভিয়ার, ফ্রন্টিয়ার, টেইলর ফ্রান্সিস, এখানে যারা আছে তাদের হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ জার্নালস আছে। সো এরা মূলত পাবলিশার, এদেরকে জার্নালের সাথে কনফিউজ করার কোনো অপশনই নেই। তো আমি একটা শর্ট এক্সাম্পল দিই, যেমন এলসভিয়ার, এটা খুবই রিনাউন্ড একটা পাবলিশার। সো এর ভিতরে লটস অফ জার্নালস আছে, বিভিন্ন ডিসিপ্লিনে আছে। আই থিঙ্ক আই উড সে মোস্ট অফ দ্য ডিসিপ্লিন, scientific discipline is covered, starting from medical, engineering, and agriculture, and all other aspects. So এগ্রিকালচারে আমি কিছু জার্নাল এখানে তুলে এনেছি, যেরকম একটা আছে প্ল্যান্ট স্ট্রেস, এনভায়রনমেন্টাল এক্সপেরিমেন্টাল বটানি, রাইজোস্ফিয়ার, এন্ড আনাদার জার্নাল, খুবই রেপুটেড একটা জার্নাল, আমরা বলি পিপিবি, প্ল্যান্ট ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। সো এগুলো হলো অ্যাকচুয়ালি মেইনলি জার্নাল। এই জার্নালে আমরা পেপার সাবমিট করবো, আমরা এসবিআর সাবমিট করবো না, আমরা জার্নালে সাবমিট করবো। সো জার্নাল, উই উইল মোস্টলি ডিল উইথ জার্নাল, এন্ড জার্নাল উইল ডিল উইথ দ্য পাবলিশার। সো পাবলিশার ইজ অ্যাকচুয়ালি ফর এ বিগ নেম। সো এন্ড কোন জার্নাল কোন পাবলিশারের সাথে বিলং করে, সেটার জন্য প্রতিটা জার্নালে তারা তাদের লোগোটা ব্যবহার করে। যেমন এখানে যে কয়টা জার্নাল আছে প্রত্যেকেই এলসভিআর লোগোটা ইউজ করতেছে। সিমিলারলি যদি আমি টেইলর ফ্রান্সিসের কথা চিন্তা করি, বা ওয়াইলের কথা চিন্তা করি, বা স্প্রিঞ্জারের কথা চিন্তা করি, যে তাদের প্রতিটা জার্নাল কে কোন পাবলিশারে বিলং করে, সেই পাবলিশারের লোগোটা সে তার বডির কোনো একটা পার্টে, ফ্রন্ট পেজের কোনো একটা পার্টে ধারণ করে। তো আরেকটা এরপরে আসে ফাংশন হলো জার্নাল ম্যাট্রিক্স। সো জার্নালে বিভিন্ন ধরনের কিছু নাম্বারস আছে, যে নাম্বার গুলো দেখে আমরা জার্নাল কোয়ালিটি এবং কোন কোন ধরনের জার্নালটাকে অথেন্টিক না এটা আমরা বুঝতে পারি। তো এই জন্য কিছু মেট্রিক্স আছে, তার ভিতরে অনেকগুলো মেট্রিক্স আছে। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট মেট্রিক্স গুলো হলো এখানে আমি অলরেডি লিস্ট করে দিয়েছি, সেটা হলো আইএসএসএন, ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইট স্কোর, এসএনআইপি আর এসজেআর, আর আরেকটা হলো ইন্ডেক্সিং।
তো আমরা দেখি হোয়াট ইজ আইএসএসএন, ইটস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। তো আমাদের এটার সাথে আসলে কোনো তেমন কোনো ডিলিক্স নেই, আমরা আসলে দেখতে চাই যে আইএসএসএন নাম্বার আছে কি নাই। তো নর্মালি যেরকম আমরা বিজনেস করার জন্য একটা ট্রেড ট্রেড লাইসেন্সের দরকার হয়, বিশ্ববিদ্যালয় চালু করার জন্য একটা বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক কাউন্সিলের লাইসেন্স দরকার হয়, ঠিক সেরকম একটা জার্নালে পাবলিশ করার জন্য, এই জার্নালকে রান করার জন্য তাদের একটা সিরিয়াল নাম্বার দরকার, একটা রেজিস্ট্রেশন দরকার হয় যে হ্যাঁ এই জার্নালটা ইজ এ গুড ইজ নাও অ্যাক্টিভ। সো এটাকে আমরা নর্মালি বলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। এটা জার্নাল পাবলিশার জার্নালকে দেয়, পাবলিশার জার্নালকে এই নাম্বারটা দেয় যে রেজিস্ট্রেশন ফর পাবলিকেশন অথরাইজেশন। এখন যখন এই নাম্বারটা জার্নাল পেয়ে যায়, নাও the journal is active এবং it is ready for publication. And another is then we call it impact factor. So mostly আমরা এটা নিয়ে ডিল করি যে impact factor বলতে মূলত বোঝায় যে average number of citation per article published in a journal over a specific period of time, and this specific period is usually 2 years. So impact factor আসলে কি বোঝায়? বেসিক্যালি আমি যদি বলি যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হলো টোটাল সাইটেশন বাই টোটাল পেপার পাবলিশড। একটা জার্নাল যদি ফোর্সে 2 বছরে টোটাল 100টা পেপার পাবলিশ করলো এবং তাদের টোটাল 200 সাইটেশন হয়েছে ওই পেপার গুলোতে, তাহলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 বছরে। এটা হলো তার ইম্প্যাক্ট ফ্যাক্টর। যার যত বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি হয় হলো সাইটেশন নাম্বারের উপরে। যে জার্নালের পেপারে সাইটেশন যত বেশি, সেই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর তত বেশি। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর নামটা এসছে হলো কতজন একটা পেপারকে পড়তেছে। আমি একটা পেপার পাবলিশ করলাম, কেউ পড়লো না, কেউ দেখে না, কেউ এটাকে ব্যবহারই করলো না, তার মানে ওই পেপারের কোনো ইম্প্যাক্ট নাই। তো নর্মালি একটা পেপার যখন কেউ পড়ে, কেউ পেপারটাকে ইউটিলাইজ করে, সে পেপারটাকে সাইট করে, সে এটাকে ব্যবহার করে তার নিজের রিসার্চে। তো তখন যখন এই যে পেপারটা সাইট করে, এই সাইটেশনটা কাউন্ট হয়ে যায় যে জার্নাল থেকে সাইট করতেছে বা যে পেপারটাকে সাইট করতেছে ওই পেপারের এগেনস্টে সাইটেশনটা কাউন্ট হয়ে যায়। এবং এই সাইটেশনটা কাউন্ট হওয়া মাত্রই তখন জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর এটা অ্যাড হয়ে যায়। সো তার মানে যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি, ওই জার্নালের পেপারগুলো সাইটেশন তত বেশি হয়, ওই জার্নালের পপুলেশন তত বেশি হয়, জার্নালের ইনফ্লুয়েন্স তত বেশি হয়, ওই জার্নালটা ততটা ভালো বলে গণ্য করা হয়। সো আর এই ইম্প্যাক্ট ফ্যাক্টর আবার বিভিন্ন জায়গা থেকে আসে। যে ইম্প্যাক্ট ফ্যাক্টরে তো আমি যদি আজকে একটা জার্নাল খুলে দেখলাম যে আমি কয়টা পেপার পাবলিশ করলাম, কতজন সাইট করতেছে আর কতজন কয়টা পেপার পাবলিশ করলাম, এটা জাস্ট ডিভিশন 2 বছর একটা ডিভিশন করে দিলে আমি হয়তো আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর পেয়ে যাব। কিন্তু দ্যাট কুড বি অ্যান ইম্প্যাক্ট ফ্যাক্টর, বাট এটা আসলে অথরাইজড ইম্প্যাক্ট ফ্যাক্টর বলা চলে না, কারণ ইম্প্যাক্ট ফ্যাক্টর দেওয়ার জন্য একটা পার্টিকুলার এজেন্সি আছে। তো এই এজেন্সি গুলোর ভিতরে মোস্ট রিনাউন্ড হলো থমসন রিউটার্স, আর এখন সেকেন্ডলি ক্লারিভেট অ্যানালিটিক্স। এরা একটা অ্যালগোরিদম ইউজ করে যারা অটোমেটিক্যালি যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা জার্নালের ক্ষেত্রে ক্যালকুলেট করে প্রতি বছর এরা ইম্প্যাক্ট ফ্যাক্টরটা পাবলিশ করে এবং জার্নাল এটাকে কন্টিনিউয়াসলি আপডেট করে। সো যদি ইম্প্যাক্ট ফ্যাক্টরটা থমসন রিউটার বা ক্লারিভেট অ্যানালিটিক্স থেকে না আসে, তাহলে বুঝতে হবে যে আসলে অন্য কোনো থার্ড পার্টি থেকে ইম্প্যাক্ট ফ্যাক্টর দিচ্ছে এবং জার্নালটা থমসন রিউটার বা ক্লারিভেট অ্যানালিটিক্স এর ভিতরে ইন্ডেক্সড না, তারা এর ভিতরে ইনক্লুডেড না। সো দ্যাট মিনস ওই ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপরে ভরসা করা যাবে না। এরপর হলো সাইট স্কোর আসলে বেসিক্যালি ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ 3 to 5 ইয়ার্স। তো 2 বছরের যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যানালাইসিস করো, তাহলে এটা হলো জেনারেলি আমরা বলি ইম্প্যাক্ট ফ্যাক্টর। আর 3 থেকে 5 বছর হলে এটা সাইট স্কোর। সো কারণ যদি একটা পেপার আজকে পাবলিশ করা হলো, 5 বছর পরেও এটা সাইটেশন হয়, 10 বছর 20 বছর পরে এমনও পেপার আছে যেটা 1960-তে পাবলিশ করা হয়েছে, এখনো পর্যন্ত সাইটেশন হচ্ছে। সো এই টাইপের প্রচুর পেপারস আছে। সো এটাকে জাস্ট একটু ইম্প্যাক্ট ফ্যাক্টরটাকে আরেকটু আরেকটা মাত্রা দেওয়ার জন্য এই সাইট স্কোরটা ইনভেন্ট করা হয়েছে আর কি। আরেকটা নাম্বার বলি আমরা এসএনআইপি আর এসজেআর। সো এসএনআইপি হলো সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট পার পেপার। সো ইম্প্যাক্ট ফ্যাক্টর পার পেপার, সিম্পল ইম্প্যাক্ট ফ্যাক্টর পার পেপার কে করে? সিমাগো জার্নাল, সিমাগো র্যাঙ্কিং। সো সিমাগো জার্নাল র্যাঙ্কিং করে। সো এইটার কারণে এটাকে মেইনলি সিমাগো জার্নাল র্যাঙ্কও বলে বা সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট ফ্যাক্টর পার পেপারও বলে। সো ইট কুড বি ইন্টারচেঞ্জেবলি ইউজড। সো অ্যান্ড মোস্টলি সিমাগো জার্নাল যখন র্যাঙ্কিং করার পরে ওরা ইম্প্যাক্ট ফ্যাক্টরের মতো প্রতিটা পেপার কিংবা প্রতিটা জার্নালকে আলাদা আলাদা ভাবে ইম্প্যাক্টে ডিফাইন করে না। সাপোজ ফরসে আমি যে এসবিআর এর যে জার্নাল গুলো দেখালাম, এর 4টা জার্নালের 4টা ডিফারেন্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। বাট সিমাগো জার্নাল তাদের ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর বেস করে টোটাল জার্নালকে 4টা ক্যাটাগরিতে ডিভাইড করে। এটাকে আমরা বলি Q1, Q2, Q3 and Q4. So I will be coming back for in details that what is Q1, Q2, Q3 and Q4. Then another option is we call is indexing. So indexing এর ক্ষেত্রে আমরা যে করি, ইন্ডেক্সিংটা মূলত আসলে বিভিন্ন কমিউনিটির সাথে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য জার্নাল। লাইক ফর সে
লেটস গিভ অ্যান এক্সাম্পল যে যেমন এই যে ইয়ের কথাই বলি যে বিএসএম রাও সায়েন্স ক্লাবের যে এই আমরা যে সেশনে আছি এই সেশনের পোস্টটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দেওয়া হয়েছে। কেন বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দেওয়া হয়েছে? এখানে লটস অফ কমিউনিটিস আছে, বিশ্ববিদ্যালয়ের অনেক মানুষ আছে। তো শুরু অনেক আগের থেকে শুরু করে এখনকার অনেকে মানে কমিউনিটির পপুলেশন রেটটা অনেক বেশি। সো দেয়ার ইজ এ চান্স দ্যাট মেনি পিপল উইল বেনিফিট ফ্রম ইট। সো এই কাইন্ড অফ যখন একটা জার্নাল পাবলিশ করা হয়, ওই জার্নালটাও একটা সাইন্টিফিক কমিউনিটির ভিতরে, বিভিন্ন সাইন্টিফিক কমিউনিটি আছে, যেমন স্কোপাস আছে, ওয়েব অফ সায়েন্স আছে, পাবমেড আছে। তো এরা একটা একটা ইন্ডিভিজুয়াল সাইন্টিফিক কমিউনিটি। এই কমিউনিটির ভিতরে ইন্ডেক্স করা হয়, মানে কমিউনিটির সাথে একটা একটা কন্ট্রাক্টে যাওয়া হয় যে আমি এই আমার জার্নাল থেকে যতগুলো পাবলিকেশনস করব, এই সমস্ত পাবলিকেশনস গুলো আপনারা আপনাদের কমিউনিটিতে শো করবেন। এই কমিউনিটিতে যেন এই সমস্ত পাবলিকেশন গুলো খুঁজলে পাওয়া যায়। তো যে জার্নাল যত বেশি কমিউনিটিতে অ্যাডজাস্ট হয়, সেই জার্নালের ভ্যালু তত বেশি। সো মোস্টলি ভালো ভালো জার্নাল গুলো সামটাইমস 20-30 ইভেন আরো বেশি ইন্ডেক্সিং এর সাথে অ্যাটাচ থাকে। তো যদি কোনো জার্নালের কোনো ইন্ডেক্সিংই না ফরসে যে কোনো, এই ইন্ডেক্সিং এ যাওয়ার জন্য কিন্তু জার্নালকে একটা কোয়ালিটি মেনটেন করতে হয়। এখন মোস্টলি রিনাউন্ড ইজ স্কোপাস। সো লাইক ফরসে জার্নালের যদি একটা সার্টেন ইম্প্যাক্ট না থাকে, সাপোজ জার্নাল উইথ ইম্প্যাক্ট লেস দ্যান 2 উইল নট বি এবল টু এন্টার স্কোপাস। সো একটা ক্রাইটেরিয়া দিয়ে দিল যে যদি জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 না হয়, তাহলে আমরা স্কোপাসে লিস্ট করবো না। তো এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে বিভিন্ন ইন্ডেক্সিং এজেন্সির। সো এই ক্রাইটেরিয়া গুলো ফিল করার জন্য জার্নালকে নিজের কোয়ালিটি বাড়াতে হয়। সো বেসিক্যালি যে যতগুলো ইন্ডেক্সিং আছে একটা জার্নালে, দ্যাট মিনস যে জার্নালের অনেকগুলো কোয়ালিটিও আছে। তো এটা আসলে ইন্ডেক্সিং এর সাথে আসলে জার্নাল, এটা কাইন্ড অফ সিম্পলি আই ক্যান সে ইট ইজ এ কোয়ালিটেটিভ প্যারামিটার, ইট ইজ নট এ কোয়ান্টিটেটিভ প্যারামিটার। And let's come to Q1, Q3 and Q4 journals. So এটা আসলে মূলত হিসাব করা হয় সমস্ত জার্নালের উপর বেস করে অন এ পার্টিকুলার টপিক। লাইক ফর সে যদি আমি বলি Q1 জার্নাল ইন এগ্রিকালচার, সামথিং লাইক ফর সে আই উড সে প্ল্যান্ট স্ট্রেস ইজ এ Q1 জার্নাল ইন এগ্রিকালচার। সো দেয়ার উড বি অ্যানাদার জার্নাল যেটা মেডিকেল সায়েন্সের Q1 জার্নাল। সো মেডিকেল সায়েন্সের Q1 জার্নাল হ্যাজ নাথিং টু ডু উইথ এগ্রিকালচারাল সায়েন্স Q1 জার্নাল। সো এটা টপিক টু টপিক, ডিসিপ্লিন টু ডিসিপ্লিন ডিফারেন্ট। সো এটা কিভাবে ক্যালকুলেট করে বা কিভাবে তারা মেজার করে, লেটস সে আমরা ধরে নেই তর্কের খাতিরে যে there is a 150 journals in plant science in the whole world. So 150টা টোটাল জার্নাল আছে, যার ভিতরে 100 is indexed for impact factor and 50 is not indexed. 50টা জার্নাল আছে যাদের কোনো ইন্ডেক্সিং নাই, that is we normally term as gray journal. Because gray journal does not mean that their research ভালো না, এদের ইম্প্যাক্ট ভালো না। সামটাইমস এরকম হতে পারে যে আসলে একটা ভয় কাজ করে অনেকে আমাদের, স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে, যে ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করবো, অনেক হেক্টিক প্রসেস হবে, থাকে একটা লোকাল জার্নালে পাবলিশ করে। সো এন্ড ফাইনালি দেখা যায় যে লোকাল জার্নালটা ইন্ডেক্স না, কোনো ইন্ডেক্সিং ফলো করে না। কারণ কি, এই ইন্ডেক্সিংটা ফলো করার জন্য প্রতি ইন্ডেক্সিং এজেন্সিকে জার্নালকে পে করতে হয়। যেমন আমরা এলসবিআর এর অ্যাক্সেস নেওয়ার জন্য এলসবিআর কে পে করতে হয়, স্প্রিঞ্জারের অ্যাক্সেসের জন্য পে করতে হয়, সেরকম প্রতিটা ইন্ডেক্সিং এর জন্য, প্রতিটা ইম্প্যাক্ট ফ্যাক্টরের জন্য, প্রতিটা স্ট্যাটিস্টিক্স এর জন্য জার্নালকে ওই পার্টিকুলার এজেন্সিকে পে করতে হয়। তো এই পেমেন্টটা যদি কোনো জার্নাল না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই ওই জার্নাল ইন্ডেক্সিং এর আওতার ভিতর হয় না। যদি ইন্ডেক্সিং এর আওতার ভিতর না থাকে, তাহলে সেই জার্নালটাকে গোনায় ধরা হয় না, সোজা কথা আমরা বলি যে গোনায় ধরা হয় না, এবং দ্যাট মিনস দ্যাট ইজ গ্রে জার্নাল। সো মোস্টলি ইন্ডেক্সিং হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া লাগে। সামটাইম ম্যাক্সিমাম জার্নালের ক্ষেত্রে এরকম হয় যে তারা ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পারে না, এই জন্য ইন্ডেক্সিং এ যেতে পারে না। আবার অনেক জার্নাল এরকম থাকে যে বিগিনিং জার্নাল পারতেছে না, অনেক পরে পরে দেখা যাচ্ছে যে 5 বছর 7 বছর স্ট্রাগল করার পরে ইন্ডেক্সিং এর আওতায় আসে। সো বেসিক্যালি লেটস সে দ্যাট 100 জার্নাল ইজ আন্ডার ইন্ডেক্সিং অফ ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো এই 100টা জার্নালকে আমরা এখন হাইয়েস্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর থেকে লোয়েস্ট ইম্প্যাক্ট ফ্যাক্টরে ক্রোনোলজিক্যাল অর্ডারে স্ক্রিন করব। ক্রোনোলজিক্যাল অর্ডারে স্ক্রিন করার পরে এটাকে জাস্ট 4 টাইপস অফ ডিভিশন করব, যেটাতে ফার্স্ট কোয়ার্টাইল কে আমরা বলবো যে Q1 জার্নাল, সেকেন্ড কোয়ার্টাইল Q2, থার্ড কোয়ার্টাইল Q3 এন্ড ফোর্থ কোয়ার্টাইল অর লাস্ট টাইপ অফ জার্নাল কে আমরা বলি Q4. সো so depending on the impact factor, Q2 journal can become Q1, maybe 1 year, 2 year, 3 year, and then it can become Q2. And যদি তারা ঠিকমতো পাবলিশ জার্নাল পাবলিকেশন ঠিক না থাকে, সাইটেশন যদি ঠিক মতো না হয়, তাহলে এটা Q2 তে নেমে আসে। সো দিস ইজ ইন্টারচেঞ্জেবল। এবং বেসিক্যালি এইভাবে ইয়েতে জেনারেলি ফার্স্ট কোয়ার্টাইল, জাস্ট ফার্স্ট 25% জার্নালই হলো Q1,
second 25 Q2, third 25 impact factor journal is Q3, and last journals Q4. So এখন Q4 এর ক্ষেত্রে একটা পার্ট আছে যে many journals would be regarded as Q4 but might not have impact factor. So এরকম জার্নাল সামটাইমস কেউ পেতে পারে যে ওকে আমি একটা জার্নাল পেলাম কিন্তু জার্নালে আমি ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতেছি না, কিন্তু বলতেছে এটা Q2 Q4 জার্নাল। সো সেই ক্ষেত্রে জার্নালটা ইম্প্যাক্ট ফ্যাক্টরটা এখনো আসেনি, এটা ইম্প্যাক্ট ফ্যাক্টরের জন্য এলিজিবল হয়ে গেছে, ইন্ডেক্সড হয়ে গেছে, কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর আগামী বছর পাবে, এই বছর আর পাচ্ছে না। সো আগামী বছর ইম্প্যাক্ট ফ্যাক্টর পাওয়ার পরে দেখা যাচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর এত বেশি হলো যে Q4 থেকে জাম্প করে Q1 চলে এসেছে। সো দিস কুড বি পসিবল। সো this is basically why how we actually differentiate that what is Q1 to Q4 journals. So now let's see about some journal metrics that where to find this journal metrics, যে আমরা কোথায় জার্নাল ম্যাট্রিক্স গুলো পাবো। তো এখন প্রেজেন্টেশনে যে স্লাইডটা আছে এটা নরমাল আমি একটা এসভিআর জার্নাল থেকে নিয়েছি, এনভায়রনমেন্টাল এন্ড এক্সপেরিমেন্টাল বটানি, এবং নামের পাশেই কিন্তু এখানে ওরা সাইড স্কোর 9.8 এন্ড ইমপ্যাক্ট ফ্যাক্টর 5.7 অলরেডি আর ইনক্লুড করে দিয়েছে। তো তারপরেও আরো কিন্তু আমি কিছু আইসিএসএন নাম্বার বা এসজিআর র্যাঙ্ক বা এসএনআইপি নাম্বার বা আরো কিছু স্ট্যাটিস্টিক্স এর কথা বলেছি, এগুলো এই জার্নালের ভিতরে আছে, কিন্তু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে কোথা থেকে, যাই অ্যাবাউটে চলে যাই। অ্যাবাউটে যাওয়ার পরে অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং বলে একটা পার্ট অপশন আছে, যে অপশনটাকে ক্লিক করার পরে আমাকে একটা বিগ পেজ দেখাবে উইথ লটস অফ স্ট্যাটিস্টিক্স। তো এই স্ট্যাটিস্টিক্স এর ভিতরে প্রথমে থাকে এম এন্ড স্কোপ, এন্ড এরপরেই আছে আইএসএসএন নাম্বার। সো আইএসএসএন নাম্বার দুই ধরনের হয়, অনলাইন এন্ড প্রিন্ট। প্রিন্ট আইএসএসএন মানে এই জার্নালটা বুক পাবলিশের জন্য বা যেই ইয়েটাই পাবলিশ করুক না কেন সেটাকে প্রিন্ট ফরম্যাটে পাবলিশ করতে পারবে। সো তার মানে এরা চাইলে যে ওদের 10টা বা 20টা পাবলিকেশনকে একসাথে কম্পাইল করে একটা বুক বানাবে, দে আর কমপ্লিটলি ক্যাপেবল, দে হ্যাভ দ্য রেজিস্ট্রেশন। আর শুধু যদি অনলাইন আইএসএসএন থাকে তাহলে এটা শুধুমাত্র অনলাইনে পাবলিকেশন করতে পারবে, এটার কোনো প্রিন্ট বা হার্ড কপি থাকবে না, সোজা কথা। And then there is subject area and impact factor and site score is already there, and publishing timeline. So এটা একটা important deciding factor for selecting a journal, যে পাবলিশ করতে কতদিন সময় নেয়। তো এই জার্নালটা এনভায়রনমেন্টাল এক্সপেরিমেন্টাল বটানি তারা বলতেছে যে 15 days টাইম টু ফার্স্ট ডিসিশন। তো দ্যাট মিনস আমি যদি একটা পাবলিকেশন একটা পেপার আজকে সাবমিট করি, 15 দিনের ভিতরে জার্নাল আমাকে একটা ইনিশিয়াল ডিসিশন জানাবে। সো প্রথম যখন আমি একটা পেপার সাবমিট করি, জার্নাল দেখে যে ওয়েদার এটা জার্নালের এইমস এন্ড স্কোপের সাথে অ্যাডজাস্টেবল কিনা, বা তারা এই জার্নাল এই পাবলিকেশনটাতে নোভেলটি আছে কিনা, এটা কোনো ইম্প্যাক্ট রাখছে কিনা। সো হোয়াট এভার আমরা প্রথম সেশনে যেটা ডিসকাস করেছি, এটা এডিটরের কাজ, এটা চেক করা। উনি এটা চেক করবে, চেক করার পরে যদি দেখে যে ওকে এভরিথিং ইজ ওকে, দেন হি উইল অ্যালাউ দ্যাট হি উইল সেন্ড ইউ অ্যান ইমেল যে okay, your paper is accepted in this, not accepted, I would say the paper is eligible for this journal and we are sending your paper to review. So review means that এই পেপারটাকে এখন চুলচেরা বিশ্লেষণের জন্য এক্সপার্টদের কাছে পাঠানো হবে। তো জার্নালের কাছে লটস অফ এক্সপার্টস এর লিস্ট থাকে এবং বিভিন্ন ডিসিপ্লিনের থাকে। সো তারা পার্টিকুলার ডিসিপ্লিনে র্যান্ডমলি পাঠাবে। সো ইউ ডোন্ট ইভেন নো যে কে রিভিউয়ার হবে, and the reviewer does not know who you are, who is the publisher, who is the author, and এখানে কমপ্লিটলি একটা কমপ্লিট সিক্রেসি মেনটেন করা হয়, just to avoid any kind of biasness, possible biasness. So review time এরা বলতেছে যে 26 days, 26 days. So that means this is not 26 days. Rigidly it is not 26 days. It is average 26 days. So you should keep in mind that review process is completely voluntary. No one is getting paid for this review process. So basically জার্নাল যখন একটা পাবলিকেশন সেন্ড করে তখন তারা রিকোয়েস্ট করে রেসপেক্টিভ এক্সপার্টকে যে আপনারা প্লিজ পেপারটাকে একটু সায়েন্টিফিক্যালি রিভিউ করে দেন, এবং তাদেরকে একটা টেন্টেটিভ টাইমলাইন দেওয়া হয় যেটা রিভিউয়ার তার প্রয়োজনে, বিকজ দে আর বিজি reviewer, they are scientists, big scientists, they are busy with their own work, so in between their works they will be finding time. So on an average এই জার্নালের যে রিভিউয়াররা তারা 26 দিনের ভিতরে রিভিউটা সেন্ড করে, তারা কমপ্লিটলি রিভিউ 26 দিনের ভিতরে করে দেয়। on an average sometimes it can go up to 3 months, 6 months, depends on the reviewer themselves. And 4 days acceptance to publication. Acceptance means reviewer রিভিউ করার পরে যদি দেখে যে না জার্নালের ভিতরে the article এর ভিতরে কোনো প্রবলেম নেই, it is completely eligible for publication, then তাদের ওখানে পোর্টালে অপশন থাকে যে আপনি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন না রিভিশন দিবেন। তো যদি কোনো মেজর প্রবলেম থেকে থাকে, রিভিউয়ার পেয়ে যায় যে কোনো মেজর প্রবলেম, যে আমি অলরেডি এটা বলে দিয়েছি যে মেথোডোলজিতে প্রবলেম আছে, নোভেলটিতে প্রবলেম আছে, বা দেখা যাচ্ছে যে অ্যানালিটিক্যাল ফাইনালি দেখা যাচ্ছে আমি একটা ডেটা প্রেজেন্ট করেছি, ডেটাটা ডাজ নট মেক সেন্স।
সো এরকম যদি কোনো মেজর প্রবলেমস থাকে তাহলে রিভিউয়ার ওই কমেন্টটা করে লিখে দিবে যে আপনার এই ডেটাটা আমি দেখলাম, এই ডেটাটা ইজ নট কারেক্ট, আপনি প্লিজ এটাকে রিভাইজ করেন, অথবা ডেটাটা ইজ কমপ্লিটলি ডাজ নট মেক সেন্স, আই এম রিজেক্টিং দ্য পেপার। সো দিস ডিপেন্ডস অন দ্য রিভিউয়ার্স পার্সপেক্টিভ। তাদের কাজ হলো চুলচেরা পেপারের বিশ্লেষণ করে তারা একটা রেসপন্স, ইউ উইল গেট ব্যাক এ রেসপন্স ফ্রম দ্য রিভিউয়ার। এন্ড রিভিউয়ার রেসপন্স, যদি তারা রেসপন্স এরকম দেয় যে না মাইনর প্রবলেম আছে, এই সামান্য কিছু মডিফিকেশন করলে পেপারটা পাবলিশ হয়ে যাবে, দেন ইউ নিড টু রিভাইজ, will revise, resubmit, and then it will be finally accepted by the reviewer, and then the journal will say by 4 days. When the reviewer accepts, within 4 days the journal will say that your paper is completely accepted. Now it will go for publication process. That means now the journal will format and reformat according to their own design, style, and then finally make the paper publish. So this is actually বেসিক্যালি যদি আমরা এখানে দেখি তাহলে কয়দিন আছে, 15 দিন, 26 দিন, তো 30 দিন, 45, 44 দিন আর 45 দিন। সো they are actually says that by 45 days your paper will be published, but I think this is actually a very pretty big gamble. 45 দিনে পেপার পাবলিশ হওয়া আসলে খুব টাফ, so it takes around on an average 6 to 8 months. So আমার এক্সপেরিয়েন্স যেটা বলে এটা takes around 6 to 8 months. I think Jahid will also agree with me. Sometimes we have papers with review is not coming still for 3 years. We already have a paper that is review is not coming for 3 years. So sometimes this kind of case happens. So anything, the next is abstracting and indexing. So এখানে অনেকগুলো scientific community নাম লেখা আছে, যেমন Science Citation Index, Scopus, Elsevier Biobase, Biocitation Index. So these are actually scientific communities যেখানে আমরা নরমালি ResearchGate একটা সায়েন্টিফিক কমিউনিটি, যেখানে আমরা আমাদের প্রোফাইল জেনারেট করি, একাডেমি একটা কমিউনিটি, সো এরকম স্কোপাস একটা কমিউনিটি, পাবমেড একটা কমিউনিটি। সো এরকম বিভিন্ন কমিউনিটিতে জার্নালগুলো ইন্ডেক্স থাকে। এখানে এই জার্নালটা অনেকগুলো কমিউনিটি ইন্ডেক্স, এন্ড আই থিঙ্ক দেয়ার আর মোর, বাট আমি যেহেতু স্ক্রিনশট নিয়েছি সেহেতু এখানে আরো দেখা যাচ্ছে না আর কি। So this is how you get the information. So এটা এখান থেকে আমি যেটা দিয়েছি সেটা একটা স্প্রিঞ্জারের লিংক। So Springer Silicon Journal. So basically they are different publishers, so it makes sense যে তাদের পোর্টালের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট হবে, বাট all the information is there. Impact factor is there, 5-year impact factor. So in Springer Journal writes it this way, that 5-year impact factor. This is basically site score. And also like for say Taylor and Francis, এরাও ওদের নিজেদের ফরম্যাটটা ফলো করে। সো এই ক্ষেত্রে এখানে জার্নাল ম্যাট্রিক্স বলে একটা অপশন আছে, যেখানে গেলে আমরা ঠিক এরকম একটা স্টাইলে আমরা জার্নালের ম্যাট্রিক্স গুলো দেখতে পারবো, যেখানে যে ইনফরমেশন গুলো আমরা চাচ্ছি, অল অফ দ্য ইনফরমেশন আর দেয়ার। সো উই ক্যান জাস্ট সি এন্ড দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ইনফরমেশন, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য জার্নাল। So that's how we find the quality of a journal. So now let's see that what is free and paid journals. I think this is a very common question of everyone, that free journal কোনটা and paid journal কোনটা. So free journal এর ক্ষেত্রে সোজা কথা, ফ্রি মানে এটা পাবলিকেশন হবে কমপ্লিটলি ফ্রি। সো একজন অথর একটা পাবলিকেশন রেডি করার পরে সে এটা জার্নালকে সেন্ড করবে। জার্নালকে সেন্ড করার পরে জার্নাল এটাকে তাদের স্ট্যান্ডার্ড প্রসেস অনুযায়ী ইভালুয়েট করার পরে যদি ডিসিশন নেয় দিস ইজ অ্যাকসেপ্টেড, দেন দিস ইজ এ ফ্রি পাবলিকেশন। তো এটা কমপ্লিট জার্নাল কোনো চার্জ করবে না এবং কমপ্লিটলি ফ্রিলি পাবলিশ হয়ে যাবে। তো এরপরে এখানে আর একটা কিছু মোর দ্যান দিস দের ইজ সাম পার্ট। সো এই পার্টটা কি, জার্নাল এখন এই পেপারটা নিয়ে বিজনেস করবে। তো জার্নাল ইজ বেসিক্যালি এ পেপার বিজনেস কোম্পানি। তো তারা এই পেপারের উপরে একটা ইমাজিনারি একটা লাইক ফর পেপারের কোয়ালিটি অনুযায়ী একটা ট্যাগ লাগাবে, প্রাইস ট্যাগ, লাইক লেটস সে এটা $39 প্রাইস ট্যাগ লাগিয়েছে, এবং তাদের একটা সেল টার্গেট থাকে যেটা তারা বাইরে বের করেন আর কি। এটা তাদের নিজেদের, উই আর এক্সপেক্টিং ফর সে দে উইল বি সেলিং 100 copies of this paper. So then what actually happens, that the reader, যে রিভিউয়ার বা যে নট রিভিউয়ার, আই থিঙ্ক রিডার অর কনজিউমার, যার পেপারটা প্রয়োজন, সে $39 পে করলে জার্নাল তখন তাকে পেপারের অ্যাক্সেসটা দিবে। এখন এটা দুই ফরম্যাটে হয়, একটা হলো জার্নাল সাবস্ক্রিপশন, যে সে জার্নালে সাবস্ক্রাইব করে রাখলে জার্নালের সব পেপার পাবে। তো এটার জন্য তাকে মান্থলি পেমেন্ট করা লাগে, মান্থলি 39, 49। সো জার্নাল যে রেটটা সিলেক্ট করে সেটা অনুযায়ী পে করা লাগে। আর অথবা সে পার্টিকুলার পেপার, যে আমি একটা পেপার চাই, এই একটা পেপারের জন্য কত টাকা নেবেন, $39 নিব। সো ওকে, আই পে $39, ইউ গিভ মি দ্য পেপার, সো পেপার ইজ ইয়ার্স। বাট জার্নালের অন্য কোনো পেপারে রিডারের কোনো অ্যাক্সেস নাই।
সো এটাকে আমরা বলি ফ্রি পাবলিকেশন, কারণ অথরকে কোনো পেমেন্ট করতে হয় না। তো এখন জার্নালের একটা টার্গেট আছে যে 100 পেপার তারা সেল করবে। সো দ্যাট মিনস একটা পেপার থেকে সে টোটাল সেল করতে চাচ্ছে $3900। তো এখন যদি একজন অথর পেপারটার সাথে করে $3900 জার্নালকে পে করে দেয় যে ওকে, আমি আপনার যে টার্গেট, আমি আপনার টার্গেটটা ফিল আপ করে দিচ্ছি, I will pay you $3900, but this paper should be completely free for everyone. So then journal will make this paper completely free. So anyone can go to this journal and anyone can go to that particular paper and download particular paper for free for the entire lifetime. সো দিস ইজ উই কল পেইড পাবলিকেশন, যেখানে অথর নিজে থেকে পে করে। সো জার্নাল অ্যাকচুয়ালি নর্মালি এখন যেটা হয় যে জার্নাল তাদের পার্টিকুলার কোয়ালিটি অনুযায়ী, যদি জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি হয় তাহলে তারা চার্জও বেশি করে, আর যদি জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর একটু কম হয় তাহলে তারা চার্জ একটু কম করে। সেটা স্টার্টিং ফ্রম অ্যারাউন্ড এলসভিআর জার্নালের ক্ষেত্রে $1200 থেকে শুরু করে আই হ্যাভ সিন $6000, আপ টু $6000। সো দিস মাচ দে চার্জ। So this is basically actually paid and free journals. So now you can get an idea that কিভাবে কোন ধরনের জার্নাল কোনটা ফ্রি এন্ড কোনটা পেইড জার্নাল। তো এখন জার্নাল কিভাবে খুঁজে বের করবো? তো এটাও আর একটা কমন কোশ্চেন। সো সব থেকে বেস্ট ওয়ে হলো ইউজিং দ্য জার্নাল সাজেস্টার এন্ড ফাইন্ডার প্রোগ্রাম। সো এখন আই ডোন্ট থিঙ্ক এটা পুরো আগে হয়তো বা ছিল, কিন্তু এখন রিসেন্টলি এভরি পাবলিশার হ্যাজ দেয়ার ওন জার্নাল সাজেস্টার অর ফাইন্ডার। কেউ সাজেস্টার বলে, কেউ ফাইন্ডার বলে। যেমন এলসভিআর বলে জার্নাল ফাইন্ডার। সো এরকম একটা সাইট, এরকম একটা ডেডিকেটেড পেজ তারা ক্রিয়েট করেছে, যেখানে যে আমরা আমাদের পছন্দ মতো জার্নাল আমরা খুঁজে বের করতে পারি, বা আমাদের টার্গেট জার্নাল আমরা খুঁজে বের করতে পারি। তো জাস্ট কিছু করা লাগবে না, গুগলে যেতে হবে। গুগলে যে সার্চ করলে আমরা একটা জার্নালের ফাইন্ডার পেজে চলে যেতে পারবো, এবং যাওয়ার পরে এখানে দুইটা অপশনে আর কি জার্নালটাকে সার্চ করা যায়, সার্চিং বাই কিওয়ার্ড, এম এন্ড স্কোপ, অর জার্নাল টাইটেল, or by matching my abstract. So আমি actually recommend করি to try to match the abstract, because এটা সব থেকে বেস্ট পসিবল রেজাল্ট দেয়। কারণ সার্চিং বাই কিওয়ার্ড might not be that much effective. I did not find it much effective for finding a journal. But anyway, যখন আমরা অ্যাবস্ট্রাক্ট যেখানে যেটা করতে হবে যে আমার যে পেপারটা আছে বা যে ম্যানুস্ক্রিপ্ট আমি রেডি করেছি, ওই ম্যানুস্ক্রিপ্টের টোটাল অ্যাবস্ট্রাক্ট, জাস্ট অনলি অ্যাবস্ট্রাক্ট পার্টটা এখানে পেস্ট করতে হবে। কিছু কিছু জার্নালের ক্ষেত্রে বা কিছু কিছু পাবলিশারের ক্ষেত্রে তারা টাইটেলটাও চায়, টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট। সো by both we can just paste it here, and then they will give us suggestion of a lot of journals. I'm just showing two of it here. You will get hundreds of journals in suggestion, যেখানে প্রতিটা জার্নালের নাম, ডিটেলস and metrics গুলো আসলে ডিসপ্লে করা থাকবে, এবং also journal will also display that whether it is an open access journal, or I mean পেইড জার্নাল, অর সাবস্ক্রিপশন টাইপ জার্নাল, অর ফ্রি পাবলিশিং জার্নাল। এখানে আমি যে দুটো জার্নাল দেখাচ্ছি, এই দুটো জার্নাল বোথ সাপোর্টস ওপেন অ্যাক্সেস এন্ড সাবস্ক্রিপশন। সো এই জার্নালে যদি আমি পেপার সাবমিট করি, আই গেট টু চুজ যে আমি আদৌ এটাকে পেইড করে পাবলিশ করব না ফ্রি পাবলিশ করব। সো there will be option while submitting যে আমি এটাকে পেইড করে পাবলিশ করতে চাই না ফ্রি পাবলিশ করতে চাই। সো I will if I select free, then journal will process it for free. জার্নাল পেপারটাকে চার্জ করবে অথরের আই মিন রিডারের কাছ থেকে। যদি আমি পেইড করে দেই তাহলে আমি তো পেইড করে দিলাম, রিডারকে কোনো পেমেন্ট করতে হবে না। সো that's how we differentiate between we find out different journals. So এটা ছিল এলসভিআর এর, এবং স্প্রিঞ্জার, টেইলর, ফ্রান্সিস ওয়াইলি প্রত্যেকেরই এক একটা করে ডিফারেন্ট জার্নাল সাজেস্টার থাকে। সো লেটস গো and let's have a check. So I'll change my sharing screen. So I'll show you that how to do this type of thing. So, okay, let's go to, I think you can see my Google page, right? The browser page. Yes, Bhaiya. Okay. So first our function is আমি তো এলসভিআর দেখিয়ে দিয়েছি। Okay, let's go to Wiley journal suggester. So we go to Wiley journal suggester. ওকে, আমরা গেলাম ওয়াইলি জার্নাল সাজেস্টারে। সো এখানে জার্নাল ফাইন্ডার আছে। সো কেয়ারফুলি দেখতে হবে যে আসলে আমি সঠিক ওয়েবসাইটটাতে গেলাম কিনা। সো সঠিক ওয়েবসাইট অলওয়েজ তাদের নামটা ব্যবহার করে। নেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো দিস ইজ wiley.com। এখন কেউ যদি তুমি লোগোটা হয়তো বা সেম ডাব্লিউটা ব্যবহার করলো, কিন্তু ওয়াইলি এলটাকে একটা ক্যাপিটাল আই দিয়ে রিপ্লেস করে দিয়েছে যে wye.com। সো
এটা একটু খেয়াল খেয়াল করে দেখা লাগবে যে আসলে আমি সঠিক সাইটে যাচ্ছি কিনা। যদি সঠিক সাইটে না যাই তাহলে আমি সঠিক জার্নাল গুলো পাবো না, তাই না? সো লেটস সি, অলওয়েজ এটা ফার্স্ট অপশনে আসবে, গুগল উইল হেল্প। সো এখানে ওরা বলতে চাচ্ছে বোথ ফিল্ডস আর রিকোয়ার্ড। সি ইন্টেরিয়র ম্যানুস্ক্রিপ্ট ইনফরমেশন, ম্যানুস্ক্রিপ্ট টাইটেল এন্ড ম্যানুস্ক্রিপ্ট অ্যাবস্ট্রাক্ট। সো এখন কোথায় পাই? ওকে, লেটস সি, I'll get some. Okay, let's say this is one of my papers title. I'm just preparing to submit. So exogenous silicon mitigates iron mediated impairments of rice photosynthesis via chlorophyll fluorescence and physiochemical changes in leaf mesophyll. Okay, I'll put this title and then with my abstract. Okay, okay, I'll put my abstract here. So I'll put my abstract and then start finding. It will take maybe half a minute, so please. Okay, so now you see they're showing me possible journals, lots of journals, and even there are pages also. See more, you can go. So there are so many journals I can see. Okay, Physiology of Plantarum. So I'm actually doing research on physiology, so they're showing that it has maximum relevance. So it's better I select my Physiology of Plantarum for submitting my paper. So এটাকে আমি যদি আরো কনফার্ম করতে চাই, I go to Physiology of Plantarum's website. So I just click, I will go, and then there is I think about this journal, about section aims and scope. Okay, let's see. Aims and scope আমি বুঝতে পারবো যে আসলে জার্নালটা কি করে। So I'll read the whole aims and scope, not full much. So let's see, there is some respective domain: biochemistry, metabolism, ecophysiology, stress, adaptation, uptake, transport, assimilation, development of growth and differentiation, photobiology, and photosynthesis. Okay, I'm working on photosynthesis, so this comes under the scope of this journal. So I can submit my article to this journal. So there is also plant and cell environment, impact factor is there. So depending on the quality of your research, where you want to publish, how much impact you want to get, so you can just send to, go to the journal, check it. So this journal has, like for say new phytology, has less relevance. So এখানে রিলেভেন্স এর আসলে ফাংশনটা কি, যে আমার রাইটিং স্টাইলের সাথে কতখানি ম্যাচ করে। সো এই রিলেভেন্সটা নিয়ে আসলে মেজার করা ঠিক হবে না যে ওকে আমার এখানে রিলেভেন্স কম আসছে, সো তার মানে আমি হয়তোবা এই জার্নালে পাবলিশ করাটা আমার জন্য ঠিক না, বা এই জার্নাল হয়তোবা আমার পেপারটাকে রিজেক্ট করে দিতে পারে। নো, অ্যাজ লং অ্যাজ দ্য এম অ্যান্ড স্কোপ ইজ উইদিন দ্য your paper is within the aim and scope of the journal, there is equal chances of publication in every journal. So and এটা just up to you that কোন impact factor এ যাব, কিভাবে পাবলিশ করব, then কোন জার্নালে যাব. So you have lots of options to select from. And when you go to a big renowned publisher, like for say let's give an example of iPhone is very important because that logo matters. They do not only sell the product, they sell also service, they sell reputation. So similar to journal, when you go for a renowned publisher, there are mostly 5 or 6 very big renowned publishers. So যদি এরকম কোনো পাবলিশারে যাওয়া হয়, then blindly এটুকু ট্রাস্ট করা যায় যে journal from these publishers are good, not bad. Okay, so let's get back to our presentation slide. Okay, so which one? This one. Okay, so then this is the, I think, the best method of publishing articles in or finding out a appropriate journal. And then secondly, there is another easy, I would say not easy way, it's a little bit hard way, but a traditional way is going to Google Scholar. যখন আমরা গুগল স্কলারে যাই, গুগল স্কলারে যে আমাদের যে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড গুলো খুব সুন্দরভাবে কাজে লাগবে। এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করা ইজি। সো যদি আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়, I will write some keywords and then it will show me some research papers of the journals from where I can get that what is the journal. So এখানে যেমন আমি salinity, stress, rise, growth, productivity, Springer এগুলো লিখে আমি সার্চ করেছি, এবং আমি স্প্রিঞ্জারের কিছু জার্নাল পেয়েছি, যেমন প্ল্যান্ট বায়োটেকনোলজি, একটা ফিজিওলজি অফ প্ল্যান্টারাম, অ্যানালস অফ মাইক্রোবায়োলজি, দিস আর ফ্রম স্প্রিঞ্জার পাবলিশার। সো আমি এই জার্নালগুলোতেও আমি পাবলিশ করতে পারি, এখান থেকেও আমি জার্নাল সিলেক্ট করতে পারি, বাট ডেফিনেটলি আমাকে জার্নালের ওয়েবসাইটে যেতে হবে এবং তার এম অ্যান্ড স্কোপটা চেক করতে হবে। সো এই ক্ষেত্রে এই ধরনের যদি আমি অ্যাডপ্ট করি এই স্ট্র্যাটেজিটা, তাহলে আই উড সাজেস্ট দ্যাট যে জার্নালের পাবলিশারের নামটা লিখে দেওয়া। যদি পাবলিশারের নামটা লিখে না দিই, তাহলে প্রচুর বিভিন্ন ধরনের পাবলিশারের ইয়ে আসে, অপশনস গুলো আছে, যেখানে ডিসাইড করতে একটু প্রবলেম হয় যে আসলে কোন পাবলিশারটা ভালো হবে বা কোনটা
আসলে যে পাবলিশারের নাম দিচ্ছে ওটা কি আসলে অথেন্টিক কিনা, বেটার আমরা পাবলিশারের নামটা ইনক্লুড করে দিই। এখানে একটা না, অনেকগুলো ইনক্লুড করা যায়, লাইক স্প্রিঞ্জার, এলসভিআর, টেইলর ফ্রান্সিস, 5টা জার্নালের পাবলিশারের নামে অ্যাড করে দিলাম। দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইট। সো উই ক্যান ফাইন্ড আউট আওয়ার জার্নাল থ্রু অলসো থ্রু দিস ওয়ে। সো দেন এখন আমরা আসি আসলে ছোট অল্প কিছু কথায়, যে কিভাবে আমরা সাইন্টিফিক রাইটিংটাকে নাইস, আমাদের সাইন্টিফিক রাইটিংটাকে আরো এক্সিলেন্ট করে তুলতে পারি। সো লেটস সি, যদি কোনো শর্টকাট থেকে থাকে আর কি, হ্যাকস থেকে থাকে। সো অ্যাকচুয়ালি দ্যার ইজ নো শর্টকাট. So this is a process where trial and error shines. So আমি try করব, ভুল করব, try করব, ভুল করব, and eventually I will become an expert writer. So for that, what I can give you that little bit of tips, যেটা scientific writing টাকে সুন্দর করার প্রসেসটাকে আরো একটু ফাস্ট করতে পারে. So first and foremost important tips is reading more and more research articles. সো এটার কোনো অল্টারনেটিভ নাই। যেমন আমরা যদি মনে করি যে হুমায়ুন আহমেদ, ডক্টর হুমায়ুন আহমেদ, ডক্টর জাফর ইকবাল এরা অনেক ভালো রাইটার, কিন্তু ওনারা কিন্তু একদিনে ভালো রাইটার হয় নাই। ওনারা ওনাদের প্রচুর এক্সপেরিয়েন্স গ্যাদার করা লেগেছে, অনেক পড়া লেগেছে, অনেক অনেক স্টাইল অ্যাডপ্ট করা লেগেছে। কারণ হুমায়ুন আহমেদের প্রথম দিককার পেপার, যারা আসলে বই পড়ে, তারা প্রথম দিককার রাইটিং এবং শেষের দিককার রাইটিং দেখলে রাইটিং এর ভিতরে তফাৎটা লক্ষ্য করতে পারবে, যেটা ওনার রাইটিং এর ভিতরে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে। তো অনেক ভাবে অনেক বিভিন্ন স্টাইল ওনারা ফলো করে। তো এই স্টাইলগুলোকে নিজের ভিতরে আত্মীকরণ করা, অ্যাসিমিলেট করার জন্য ইউ নিড টু রিড মোর এন্ড মোর রিসার্চ আর্টিকেলস। এন্ড আই নো দিস ইজ গানা বি কমপ্লিটলি difficult for a beginner and it would be completely boring, but actually there is no other alternative way. But I can assure you one thing that প্রথম পেপারটা পড়াটা খুব কঠিন লাগে। প্রথমটা পড়ে ফেললে দ্বিতীয়টা একটু ইজিয়ার, তৃতীয়টা আরো ইজি, চতুর্থটা আরো আরো আরো, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরো অনেক ইজি হবে। সো ইভেন্চুয়ালি এরকম সিচুয়েশন হয়ে দাঁড়াবে যে when you see a paper, you know what to look and what information you are actually looking for. You can actually go up to that level. So you need just some more practice. And there is another thing is that important thing is scientific articles needs to be accurate, not mesmerizing, because this is not a scientific novel, I mean, or a fantasy novel. So we are dealing with science, we are dealing with logic, so we have to be specific to the logic. Let's take an example that আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি যে cell membranes have transport proteins same as doors in the houses which electrically charged in nutrient materials moves inside and outside of a cell. Loosely arranged lipids are like ice floating in water. So I have used a lot of metaphors in it, so it looks like metaphoric sentence, but it explains what gives a verdict that what cell membranes are. But what if we just write simply, cell membranes have lipids and proteins, lipids are loosely floating, proteins transport nutrient ions across membrane, then done, clear, simple, easily writing that what I want to say, simple as that. So this is much better than using lots of metaphor. Yes, using metaphor is also good, but you can but metaphor is actually made for fantasies and novels and other type of literature type of writing, and scientific literature is completely different. It deals with logic, so logical explanations are far better. Another thing is, as long as you are writing, your writing is easy to understand and easy to follow, it's perfectly okay. So let's explain it with an example. Like, for say, we take a sentence: while the conduction of our scientific experiment, we exquisitely outlined the nefarious nature of Helicoverpa parmigera and eventually came across the fact that it damages the aerial portion of the plant during its early developing period. So, okay, so much, a single sentence, lots of complexity, lots of tooth-breaking words inside it. So it would take a little bit of time to think that, okay, what is actually it's trying to say. But what if we just write, we have conducted an experiment on Helicoverpa parmigera. Our target was to find what kind of damage the insect causes. And we found that the insect mostly damaged the plant shoot during its early growth stage. So the same information, more easy way, easy to understand. So this will have more much value than the previous sentence. Another thing is that terminology holds more value. So I would say that this is a scientific article, so mostly whoever would be reading your a scientific article must have a little bit of scientific background, or actually this is not for time passing thing. You will come here for with an interest, with a target. So you mostly people will come for to find a research gap. So
That means they are mostly a researcher. So that means that we can just make this sentence more lavish, more robust by using some of the special terminology. So the same sentence we are taking, we have conducted an experiment on Helicoverpa parmigera. Our target was to find out the what kind of damage the insect causes. We found that the insect mostly damages the plant shoot during its early growing stage. So we are not changing much. We are just replacing with some terminology type of word. So our study focused on Helicoverpa parmigera. Our objective was to assess the extent of damage. We found that the insect mostly damages the shoot during vegetative stage. So we are not using very tooth-breaking words. We are using some terminologies relevant to agriculture that everyone, most of the agricultural community people know that when I say objective, this is means target. When I say vegetative stage, this is growing stage. So this type of thing also adds some, make up to your writing. So if you can say that the initial writing stating the object, stating the sentence, stating the information rigidly could be your foundation, then these terminologies are your makeup material. So then another thing is that what can add a lot of aesthetics and avoid plagiarism. I think Mr. Zahid has already talked about a lot about plagiarism and how to avoid it. So, but still I would give you some examples that there are so many words that we frequently use. One like acquire, define, analyze, distinguish, evaluate. This type of word we frequently use while writing, but there are so much more alternatives. So you can, instead of evaluate, you can say test, appraise, critique, describe, conduct, consider, argue. This type of word you can use interchangeably with evaluate, and that will give another type of makeup in your scientific writing. It would add lots of values to your writing, and this is the way you develop your own writing. Your own style of choosing word, your own style of making sentence. And also this is whatever I'm showing, this is just a very tiny portion of it. You need to change the word. Just go to Google, write down the word evaluate or distinguish, and search for synonyms, or search for, you need a different word, search for antonyms. And English language is the having the largest vocabulary, so you will be having lots of options to choose from. So, and choose that one suits you, choose that one is palatable to common people, palatable, can be easily understandable, and like for say and also adds a little bit aesthetics to your writing. So that's how you improve the your own writing style. And even if you can in a fix that actually how I will do it, like for say this is too much, 3 and 4 things I need to write up a single sentence and then straight logically, then I need to add terminology and also add different types of words. Then for initial purpose, this is for the beginner, I have added that you just follow a single writing style, just একটা সাধারণ someone's writing style. তো আমি এখানে আমার একটা নিচের পেপারের আমি একটা এক্সাম্পল দিব যে এই একটা পেপারকে আমি ফলো করি, একজনকে রাইটিং স্টাইলটাকে ফলো করি। এখন এখানে পেপারের লাইসেন্সে আমি এখানে একটা টাইটেল ডেভেলপ করেছি ফলোইং দ্য আমার নিজের পেপারের টাইটেল, দ্যাট রিসিপ্রোকাল ইম্প্যাক্টস অফ ট্রাইকোডার্মা অ্যান্ড ব্যাসিলাস অন বায়োলজিক্যাল কন্ট্রোল অফ লিভ ব্লাস্ট অফ রাইস। সো আমার অ্যাকচুয়াল পেপারটা ইজ ইন্টারঅ্যাক্টিভ ইফেক্টস অফ সিলিকন অ্যান্ড পটাশিয়াম অন ফটোসিনথেসিস অ্যান্ড ফিজিওবায়োকেমিক্যাল ট্রেটস অফ রাইস লিভ মেসোফিল আন্ডার ফেরাস আয়রন টক্সিসিটি। সো কমপ্লিটলি ডিফারেন্ট থিং, একটা কমপ্লিট ফিজিওলজি, একটা কমপ্লিট প্যাথোলজি। সো স্টিল a pathological person can follow a style of writing of a physiological person, whatever writing you are comfortable with. When you will be reading a lots of scientific paper, you will find some writing very close to you. You will find, okay, this is easier for me, so follow that one's writing, that person's writing, that that style of writing. So এখানে আমি যেটা করেছি, ইন্টারঅ্যাক্টিভ এর একটা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করেছি। সো আই ইউজড এ সিনোনিম দ্যাট ইজ রিসিপ্রোকাল, ইফেক্টের সিনোনিম ইম্প্যাক্ট, then I used my own treatment, trichoderma and bacillus. They did initially it was in physiological experiment, I did biological control. So I changed it biological control on which crop, rice, and on the disease. So that's how we can completely follow someone's writing, avoid plagiarism, and eventually develop our own writing style. So I think that was all about my presentation today. I hope you have learned something new and interesting. So if you have any question, we'll go for Q&A session. So now I would like to give floor to
Rubaida.